ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদিন বাহিনী ভারতের স্বাধীনতা সংগ্রামে কি ভূমিকা পালন করেছে। আমি ইতিপূর্বে আরেকটা ভিডিও দিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে। আজকের এটা পার্ট 2 ভিডিও। তোমরা সব থেকে যাকে বেশি ভালোবাসো ভারতবর্ষের জাতীয় সংগ্রামের ইতিহাসে, আমার মনে হয় সেই নামটি উঠে আসবে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু সারা জীবন ভারত মাতাকে মুক্ত করবার জন্য সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুর দিনটি রহস্যজনক। আমরা তার জন্ম তারিখ জানি, আমরা তার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার যে বড় অবদান, সশস্ত্র লড়াই সংগ্রাম, তার কথা আমরা জানি। তার ত্যাগ, তার সাহসিকতা, তার বীরত্বপূর্ণ সংগ্রাম, আপসহীন সংগ্রাম। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির কাছে তিনি কোনোদিন মাথা নত করেননি। যাই হোক, আজকের ভিডিওর যে আলোচনার বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগের ভিডিওতে সুভাষচন্দ্র বসু জার্মানি গিয়েছিলেন, ভারত থেকে গোপনে প্রথমে রাশিয়াতে সাহায্য পাওয়ার আশা করে গিয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। তারপর জার্মানিতে গিয়েছেন, জার্মানির রাজধানী বার্লিন। সেখানে যে সমস্ত কর্মসূচি তিনি নিয়েছিলেন তা আগের ভিডিওতে জানতে পারছেন। আজকে 1943 সাল, সুভাষচন্দ্র বসু, যাকে আজাদ হিন্দ বাহিনীর সেনারা নেতাজি আখ্যা দিয়েছেন, নেতাজি সুভাষ আমাদের নেতা, সেই সুভাষচন্দ্র বসু বা নেতাজি জাপানে যান। জাপানের পিএম, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার মিস্টার তোজোর সঙ্গে তিনি দেখা করেন। 1943 2রা জুন তারিখে তিনি সিঙ্গাপুরে যান। সেখানে রাসবিহারী বসু, বিপ্লবী রাসবিহারী বসু, দিল্লিতে ব্রিটিশ অত্যাচারী সরকারের একটি অফিসার র্যাঙ্কে চাকরি করতে তিনি ছদ্মবেশে, তিনি একজন বিপ্লবী ছিলেন। ব্রিটিশ সরকারের কর্মচারী হিসাবে ব্রিটিশ সরকারের কর্মচারীদের অত্যাচার, নিপীড়ন, ভারতবর্ষের নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার যে অত্যাচারমূলক কাজ, তাকে রাসবিহারী বসু সমর্থন করেননি। তিনি একজন সশস্ত্র বিপ্লবী। দেখো, অনেক বইয়ে তোমরা পড়ো সন্ত্রাসবাদী বিপ্লবী, তারা না জেনে এই কথাগুলো লিখেন বইয়ে। বিপ্লবীদের কখনো সন্ত্রাসবাদী বলা যায় না। আর ভারতবর্ষের সন্তান হিসাবে, ভারতবাসী হিসাবে আমরা ভারতের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের সমকালীন কংগ্রেস পার্টি, কংগ্রেস দল মেনে না নিলেও তাদের কার্যকলাপকে বিচ্ছিন্ন ঘটনা বলে তাচ্ছিল্য করেছেন। তারা তাদের সম্মান দেননি এই যুবশক্তির সশস্ত্র লড়াইকে। পৃথিবীর ইতিহাসে উপনিবেশিক শক্তিকে বিতাড়িত করতে গেলে সশস্ত্র লড়াই, সংগ্রাম, যুদ্ধ দরকার। জার্মানির ক্ষেত্রে দেখো, বিসমার্ক 3টি যুদ্ধের বিরুদ্ধে 3টি দেশকে পরাজিত করে, দেশকে উপনিবেশিক শাসন মুক্ত করে জার্মানিকে একটি রাষ্ট্রে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছেন। সেখানে যুদ্ধ ছাড়া কিন্তু স্বাধীনতা আসেনি। ইটালির ঐক্য আন্দোলনে ম্যাচিনি ব্যর্থ হলেও পরবর্তী দুজন স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে, কাউন্ট ক্যাভুর এবং দক্ষিণ ইতালির গ্যারিবল্ডি, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইটালিকে একটি স্বাধীন দেশে পরিণত করেছেন। তাই সুভাষ বসুর আদর্শ কংগ্রেসের সঙ্গে মিল ছিল না। কংগ্রেস এবং গান্ধীজি চেয়েছিলেন যে দেশীয় শক্তির সাহায্যেই ভারতকে স্বাধীন করা যাবে। গান্ধীজির আদর্শ ছিল অহিংস সত্যাগ্রহের আদর্শ। তার মধ্য দিয়ে, এটা মহান আদর্শ, সুভাষ বসু শ্রদ্ধা করেন, এই আদর্শকে সম্মান জানিয়েছেন, মাথা নত করেছেন। কিন্তু স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এই অহিংসার পথে সত্যে পৌঁছানো, স্বাধীনতা লাভ করা, এটা সম্ভব নয়। এই পথকে সুভাষ বসু পরিহার করেন। কংগ্রেস শুধু দেশীয় শক্তির মাধ্যমে, আর কংগ্রেসের ইতিহাস 1885 থেকে স্বাধীনতা অবধি যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু লজ্জার ইতিহাস। প্রথমে আবেদন নিবেদনের নীতি, তারপরে সশস্ত্র সংগ্রামশীল জাতীয়তাবাদের নীতি, তারপরে নরমপন্থী চরমপন্থী বিভাজন, তারপরে আসে গান্ধীজির নেতৃত্ব, আবার কংগ্রেসের মধ্যে বামপন্থী দক্ষিণপন্থী সৃষ্টি, গান্ধীপন্থী দক্ষিণপন্থী। এইভাবে ভারতকে স্বাধীন করা সম্ভব নয় জেনেই তিনি জার্মানি থেকে জাপানে গিয়েছিলেন। জাপানে তার আগে থেকেই বিপ্লবী রাসবিহারী বসু আত্মগোপন করে, বসন্ত নাম ধারণ করে ছদ্মবেশে তিনি ভারত থেকে পালিয়ে যান। বহু বিপ্লবী ভারত থেকে দেশকে স্বাধীন করা সম্ভব নয়, দেশের স্বাধীনতা আর সশস্ত্র লড়াইকে, যুদ্ধকে কংগ্রেস সাপোর্ট করে না, সশস্ত্র লড়াইকে গান্ধীজি সাপোর্ট করেন না।
তাহলে কি করে দেশের মাটি থেকে স্বাধীনতা লাভ করা সম্ভব? তাই সুভাষচন্দ্র কিন্তু এই সশস্ত্র সংগ্রামের আদর্শকে গ্রহণ করেছিলেন। বিবেকানন্দের যে জাতীয়তাবাদ সুভাষচন্দ্র গ্রহণ করেছিলেন, অরবিন্দের জাতীয়তাবাদ সুভাষচন্দ্র গ্রহণ করেছিলেন। সুভাষচন্দ্র অরবিন্দ বিবেকানন্দের আদর্শে জাতীয়তাবাদী ভাবনা, ভারতবর্ষের জাতীয়তাবাদ, নিজস্ব জাতীয়তাবাদকে ভিত্তি করে তিনি জাপানে গিয়েছিলেন। জাপানের মিস্টার টোজো ভারতীয় জাতীয়তাবাদকে, ভারতীয় দেশপ্রেমকে ছোট করবার জন্য নয়, কোনো উপায় ছিল না। কোনো শুভ শক্তি, সাধারণভাবে ফ্যাসিস্ট শক্তি, নাৎসিবাদী শক্তি, সামরিক শক্তি মিলিত, ডিক্টেটরশিপ, একনায়কত্ব, সর্বাত্মক রাষ্ট্রের ধারণা, এই আদর্শকে গ্রহণ করে না। কোনো উপায় নাই দেখে কংগ্রেসের ফ্যাসিবাদী গালি, কমিউনিস্টদের ফ্যাসিবাদী গালিকে তোয়াক্কা না করে তিনি জাপানের প্রধানমন্ত্রী মিস্টার তোজোর কাছে সাহায্যের হাত বাড়ান। রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ মানে কি? ভারতের স্বাধীনতা সংঘ। এই সংঘ গঠন করলেও তিনি নেতাজি যখন সিঙ্গাপুরে গেলেন, এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতির দায়িত্ব দিলেন সুভাষ বসুকে। সুভাষ বসুকে রিকোয়েস্ট করেন, সুভাষ বসু সেটাকে গ্রহণ করেন। সুভাষ বসু ভারতীয় জাতীয় বাহিনীর উদ্দেশ্যে বলেন, ভারতের জাতীয় বাহিনীটা, এই বাহিনীর উদ্দেশ্যে বলেন, সংগ্রাম হবে ভয়ানক কঠিন সংগ্রাম। এই লড়াই, এই যুদ্ধ সহজে থামবে না, বাধা আসবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির পক্ষ থেকে। তাই আপনাদের কঠিন লড়াইয়ে জয়লাভ করতে হবে। কেন কঠিন লড়াই করতে হবে? আমাদের যারা শত্রু, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি 190 বছর ধরে ভারতের উপর আধিপত্য, শোষণ, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সুতরাং একে বিতাড়িত করা প্রায় 190 বছর, 180 বছরের উপরে তখন সুভাষ বসু এই কথা বলছেন, 190 বছরের কাছাকাছি। 1947 সালে 190 বছর হবে, সরি। অত্যন্ত শক্তিশালী এটা, এবং শুধু শক্তিশালী নয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদী, নিষ্ঠুর, রক্ত পিপাসু, বহু ভারতীয় প্রাণ কেড়ে নিয়েছেন ভারতীয়দের মাধ্যমে, বিশ্বাসঘাতকদের মাধ্যমে। বিশ্বাসঘাতকরা সাহায্য করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে। আমরা অনেক জ্বালা সহ্য করব, আমাদের বাহিনীকে অনেক জ্বালা সহ্য করতে হবে, আমাদের বাহিনীকে অনেক যন্ত্রণা, কষ্ট, না খেয়ে থাকার কষ্ট, এসবগুলি আমাদের বহন করতে হবে। প্রাকৃতিক বাধাকে অতিক্রম করতে হবে, তবেই তো আমরা স্বাধীনতা পাবো। স্বাধীনতা ভিক্ষা নয়, হাত পাতবো ভিক্ষা দিয়ে দিবে তা নয়। কোনো জাতি, পরাধীন জাতি ভিক্ষা হিসাবে স্বাধীনতাকে লাভ করতে পারে না। শুধু আমরা দেখবো ভারতবর্ষেই সম্ভব হয়েছে। সুভাষ বসু 43-এ মিস্টার তোজোর সাহায্য নিয়ে তিনি বলেছেন যে, আমি আমার যে আজাদ হিন্দ বাহিনী, এই বাহিনীর নেতৃত্বে আমি জাপানে অস্থায়ী আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করলাম। নিজেই এই আজাদ হিন্দ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হন সুভাষচন্দ্র বসু। অস্থায়ী আজাদ হিন্দ সরকারের পক্ষ থেকে সুভাষ বসু ঘোষণা করলেন যে এই সরকারের স্বীকৃতি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে লাভ করব। ভারতীয় যে জাতীয় বাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই জাতীয় বাহিনীর সর্বাধিনায়ক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই পদ তিনি গ্রহণ করলেন। নিজের হাতে যুদ্ধের ভার নিলেন, নিজের হাতে আভ্যন্তরীণ অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর, অস্থায়ী আজাদ হিন্দ সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং জাতীয় বাহিনীর সর্বাধিনায়ক তিনি হলেন। বিদেশ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর দায়িত্ব তিনি নিজের হাতে দিলেন। আরো 4 জন মন্ত্রীকে তিনি নিযুক্ত করলেন। শপথ নিলেন। কি শপথ নিলেন? আমি ঈশ্বরের কাছে শপথ নিচ্ছি, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি স্বাধীনতার জন্য লড়ে যাব। স্বাধীনতার জন্য শুধু অনশন করলে স্বাধীনতা পাওয়া যায় না। বড় বড় অনশন গান্ধীজি করেছেন। ভারতবাসী কি স্বাধীনতা পেয়েছে? গান্ধীজি ভারতবর্ষের আন্দোলনে যখন অত্যাচার নিপীড়ন নেমে এসেছে, আন্দোলনকারীরা ব্রিটিশ সরকারের পুলিশকে পুড়িয়ে মারলে গান্ধীজির মনে ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে। তাতে কি অত্যাচার, ব্রিটিশ সরকারের অত্যাচার ভারতবাসীর উপরে কমেছে? গান্ধী আরউইন চুক্তি করেছেন, তাতে কি
সূর্য সেনের উপর অত্যাচার কমেছে? সূর্য সেনকে ফাঁসি দেওয়ার আগে তার 32খানা দাঁত হাতুড়ি মেরে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তুলে নিয়েছিল। এত এত অত্যাচার, সেই অত্যাচারের মধ্য দিয়ে ভারতবর্ষের বিপ্লবীরা সংগঠিত হয়েছে। আর ঠান্ডা ঘরে বসে থাকা কংগ্রেস নেতারা তারা স্বাধীনতার জন্য তারা শান্তিপূর্ণ সাংবিধানিক আবেদন, শান্তিপূর্ণ সাংবিধানিক লড়াইয়ের কথা বলছে। এটা কি সম্ভব? এটা সম্ভব না। এত নিষ্ঠুর সরকার, এত শক্তিশালী সরকার, তার বিরুদ্ধে আমার সেনাদের, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে লড়তে হবে। তিনি সারাদিন ব্যস্ততার মধ্যে, কাজের ব্যস্ততা, শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি রামকৃষ্ণ মিশনে যেতেন। স্বামীজির আদর্শ ছিল তার কাছে বড়। যিনি স্বামীজির আদর্শকে বড় করে দেখেছেন, তিনি কি ফ্যাসিবাদী হতে পারেন? তিনি কি হিটলারের মতো নাৎসিবাদী হতে পারেন? তিনি কি মিলিটারি গভর্নমেন্ট, মিলিটারি সর্বাধিনায়কের মতো ভূমিকা নিতে পারেন? আমার প্রশ্ন ছাত্রদের কাছে, কখনই পারেন না। অরবিন্দ বলেছিলেন, ভারতের যে জাতীয়তাবাদ পৃথিবীকে একদিন পথ দেখাবে, এই জাতীয়তাবাদ হচ্ছে অহিংসার জাতীয়তাবাদ। কিন্তু এই অহিংসার নীতি, গান্ধীজির সত্যের নীতি, অহিংসার নীতি, অরবিন্দর অহিংসার নীতি এই মুহূর্তে ভারতবাসীকে গ্রহণ করলে হবে না। তার জন্য ভারতবাসীকে ভারতীয় জাতীয়তাবাদকে বজায় রেখে, দেশাত্মবোধকে বজায় রেখে, বিদেশের মাটি থেকে, জাপান থেকে যুদ্ধ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে উচ্ছেদ করতে হবে। 1942-এ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। গান্ধীজি উপলব্ধি করেছিলেন যে দ্বিতীয় মহাযুদ্ধ চলছে। এই সময় অক্ষশক্তির বাড়ন্ত যুদ্ধে অক্ষশক্তি অগ্রসর হচ্ছে, জয়লাভ করছে একের পর এক। ফ্রান্সকে 1940 সালে ফ্রান্সের মাটিতে ধুলো ঝড় উড়িয়ে দেয় জার্মানির হিটলারের বাহিনী, দখল নিয়ে নেয়। ইংল্যান্ডকে মুহুর্মুহু আক্রমণ করছে, একের পর এক বিমান হামলা করছে। ইংল্যান্ডের সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে হিটলারের বাহিনী, অর্থনৈতিক শক্তি দুর্বল করে দিয়েছে। এইটা দেখে গান্ধীজির ভয় হয়েছিল। কি ভয় হয়েছিল? যে ব্রিটিশ সরকার তোমাকে আক্রমণ করছে, তোমার দেশে, তুমি তোমারই অংশ ভারতে তুমি শাসন করছো, তুমি উপনিবেশিক শক্তি, উপনিবেশিক সরকার, সাম্রাজ্যবাদী সরকার, তুমি ভারতের মাটিতে আসো, তোমরা আসো বলেই হিটলারের বাহিনী ভারতকে আক্রমণ করবে। হিটলারের নাৎসিবাদী শক্তি, মুসলিনের ফ্যাসিবাদী শক্তি, জাপানের সামরিক শক্তি ভয়ঙ্কর শক্তি, রোম, বার্লিন, টোকিও অপশক্তি জোট ডেঞ্জারাস। তাই বাবা ব্রিটিশ সরকার মানে তুমি ভারত ছেড়ে চলে যাও। এইটাই তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এটাকে আগস্ট বিপ্লব বলছে। বিপ্লবের প্রকৃত সংখ্যা অনুযায়ী এটা বিপ্লব নয়। 8ই আগস্ট ঘোষণা হলো ভারত ছেড়ে যাওয়ার কথা, বললেন গান্ধীজি। প্রথম সারির নেতা যারা এবং গান্ধীজি সবাই আটক হলেন, জেলে পড়লেন। নেতৃত্বহীন অবস্থায় আন্দোলন চলছে, রেল লাইন উপরে ফেলা হচ্ছে, আন্দোলনকারীরা, ভারত ছাড়ো আন্দোলনকারীরা রেল লাইন উপরে ফেলছে, সম্পদ ড্যামেজ করছে, অফিস আদালত কাছারি ব্রিটিশের ভেঙে চুরমার করে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। এখানে নেতাজির সহযোগিতার কথা ভেবেছিলেন, কিন্তু নেতাজির এই অস্থায়ী আজাদহীন সরকার এর পক্ষে এখানে সম্ভব ছিল না। সম্ভব ছিল না নেতাজির অভিজ্ঞতা যে আমি যখন ভারতের মাটির থেকে ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন জানিয়ে লড়াই করবো, তখন কংগ্রেসের নেতৃত্ব যারা, তারা আমাকে সমর্থন করবে না। তাই আজাদ হিন্দ ফৌজের সময়, আজাদ হিন্দ সংগ্রাম যখন চলছে, তখন ভারতবর্ষে ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন জানিয়ে অস্থায়ী আজাদ হিন্দ সরকার ভারতে প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না, কিন্তু জাপানে প্রতিষ্ঠিত করেছে। অস্থায়ী আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা জাপানে সম্ভব হলো, ভারতে সম্ভব হলো। তবু ভারত ছাড়ো আন্দোলনে আমরা দেখেছি প্যারালাল গভর্নমেন্ট গুজরাটে হয়েছে, বাংলার মেদিনীপুরে প্যারালাল গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার আছে, তার পাশাপাশি ভারতীয়দের সরকার। এই সরকার ব্রিটিশের পুলিশের শাসন, আইনের অনুশাসন মানেনি। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্রের আলোচনায়। অস্থায়ী আজাদ হিন্দ সরকারকে সাপোর্ট সমর্থন করলো কারা? তোমরা নিশ্চয়ই জানো, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই অস্থায়ী আজাদ হিন্দ সরকার যুদ্ধ করবে, বিতাড়িত করবে ভারতের মাটি থেকে। সেই ব্রিটিশ সরকার কি সমর্থন করবে? আমেরিকা কি সমর্থন করবে? যদিও আমেরিকা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে বলেছিল ভারতের স্বাধীনতাকে মেনে নাও, অনেক হয়েছে, তোমরা মেনে নাও, তোমরা পারবা না, তোমরা যুদ্ধে বিধ্বস্ত। সত্যি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স দ্বিতীয় মহাযুদ্ধে বিধ্বস্ত, অর্থনৈতিক অবস্থা চরম সংকটে, সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছে, মাজা ভাঙা বিষধর সাপ, ছবল ভারত অব্দি আসবে না।
সেই কারণেই তারা ক্ষমতা হস্তান্তর করেছে। যাই হোক, অস্থায়ী আজাদ হিন্দ সরকারকে সমর্থন করলো কোন কোন দেশ তা আমরা উল্লেখ করব। জার্মানি, জার্মানির মাটিতে পা রেখেছিলেন সুভাষ বসু। জার্মানি সাপোর্ট করবে স্বাভাবিক। জাপান তো সমর্থন করবে। জাপান বলেছে, স্বীকৃতি দিয়েছে এই সরকারকে, অস্থায়ী আজাদ হিন্দ সরকারকে। বার্মা, যেটা আজকে মায়ানমার, সমর্থন করেছে। থাইল্যান্ড, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, ক্রোটি, 8টা দেশ জাপানে গঠিত অস্থায়ী আজাদ হিন্দ সরকারকে সমর্থন করেছে। সুভাষ বসু এই স্বীকৃতি লাভ করে ঘোষণা করেন যে আজাদ হিন্দ সরকারের প্রথম কর্তব্য হলো, ডিউটি হলো, প্রথম কাজ হলো যুদ্ধ ঘোষণা করা। 1943 23 অক্টোবর জাপানে অবস্থিত অস্থায়ী আজাদ হিন্দ সরকার যুদ্ধ ঘোষণা করে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে জাপানের সাহায্যে আজাদ হিন্দ বাহিনী স্বাধীন করে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে জাপান সুভাষের হাতে, আজাদ হিন্দ সরকারের হাতে হস্তান্তর করে। এই আন্দামানকে শহীদ দ্বীপ হিসাবে ঘোষণা করেন, আর নিকোবর দ্বীপপুঞ্জকে স্বরাজ দ্বীপ হিসাবে আজাদ হিন্দ সরকার অর্থাৎ সুভাষচন্দ্র বসু ঘোষণা করলেন। স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করলেন। আজাদ হিন্দ অস্থায়ী গভর্নমেন্ট শুরু করলো, মুদ্রা চালু হলো এই দুটি দ্বীপে, মুদ্রা বা নোট, ডাক টিকিট প্রকাশ হলো, আর সামরিক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হলো। সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মালয়, শ্যাম, বার্মা, চীন, নারী পুরুষ বিভিন্ন কেন্দ্রে প্রশিক্ষণ নিতে লাগলো আজাদ হিন্দ বাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আত্মঘাতী আক্রমণ, অর্থাৎ শত্রুপক্ষের কাছে বাহিনীর, আজাদ বাহিনীর সেনারা আত্মঘাতী হবে, তাতে শত্রুপক্ষের অনেক সেনা মারা যাবে। তোমরা কথা জানো, আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনাম লড়াই করে 20 বছর। ভিয়েতনামের 1.5 কোটি মানুষ, নারী পুরুষ সমানভাবে যুদ্ধ করেছে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। এই ভিয়েতনাম নয় সাম্রাজ্যবাদী শক্তি। কোথায় সাম্রাজ্যবাদ নেপাত যাক, কোথায় উপনিবেশবাদ নেপাত যাক, সনদে উল্লেখিত আদর্শ কার্যকরী হয়েছে? কার্যকরী হয়নি। তাহলে ভিয়েতনামের মহিলারা মানব বোমা হিসাবে নিজেকে আত্মত্যাগ করেছে, আত্মঘাতী হয়েছে মার্কিন সেনার কাছে। ঠিক তেমনি ভাবে ভিয়েতনামের যেটা পরে হয়েছে 1960-এর দশকে, সেটা 1940-এর দশকে আজাদ হিন্দ বাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যার সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, সে তার বাহিনীকে প্রশিক্ষণ দিতে লাগলো। আত্মঘাতী বাহিনী তৈরি করা, গেরিলা প্রশিক্ষণ, গোপনে শত্রু বুঝতে পারবে না, অন্য দিক থেকে শত্রুকে ঘিরে করা, এটা হলো গেরিলা প্রসেস। তাহলে এইভাবে আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সর্বাধিনায়ক সুভাষচন্দ্র বসু যুদ্ধকে আরো জোরদার করবার জন্য তৈরি হচ্ছে। অস্থায়ী আজাদ হিন্দ গভর্নমেন্টকে জাপানের পিএম, প্রধানমন্ত্রী মিস্টার তোজো, জার্মানির হিটলার, এই সমস্ত দেশ, মুসলিনী অর্থ সাহায্য দিয়েছে। জার্মানি অর্থ দিয়েছে ধার হিসাবে। সুভাষ উপলব্ধি করেছেন যে ধার হিসাবে অর্থ দিচ্ছে, ঋণের জালে ভারত স্বাধীন হলেও অথই ঝুলে পড়ে যাবে, ঋণ পরিশোধ করা কঠিন। এমন একটা কঠিন, লৌহ কঠিন পরিস্থিতিতে সুভাষ বসুর মনোবল ভেঙে যায়নি। তবু ঋণের সুদ দিতে আগামী দিনে ভারত স্বাধীন হলে ভারতের সমস্যা হবে, তবু কিন্তু ভারতকে স্বাধীন করতে হবে। তার কারণ এত বড় শক্তি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, তাকে সে অনেক দুর্বল হয়ে গেছে। এইটা তো আমাদের সুযোগ, আক্রমণ করলে আমরা সফল হব। তাই ঋণ নিয়েও আইএনএর বাহিনীর যুদ্ধকে তিনি চালিয়ে গেছেন। ভারতবর্ষের মাটিতে আইএনএর নেতৃত্বে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্বে জাতীয় পতাকাকে উত্তোলন করা হয়েছে পূর্ব ভারতের মণিপুর, ইম্ফলে। সুভাষ বসু 1945 থেকে 1945-এ 20 এপ্রিল রেঙ্গুনে যখন ছিলেন, তখন 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 নতুন ভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে আক্রমণ করবার চেষ্টা করলেন। 1945 সালে 15 মে দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি কিন্তু আত্মসমর্পণ করছে। অক্ষশক্তি দ্বিতীয় মহাযুদ্ধে প্রথমে অগ্রসর হচ্ছিল, যুদ্ধে জয়লাভ করছিল, কিন্তু পরবর্তীকালে অক্ষশক্তি
পিছু হতে বাধ্য হয়। আর এই অক্ষ শক্তিকে পিছু হটাতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির অর্থনৈতিক অবস্থা, মিলিটারি পাওয়ার ভেঙে ধূলিসাৎ হয়ে যায়। তাই আমরা দেখবো যে 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সম্প্রসারণকে রোধ করবার জন্য ট্রুম্যান রাষ্ট্রপতি তিনি পশ্চিম ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিকে অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্সকে অর্থনৈতিক সাহায্য দেওয়ার এবং সামরিক দিক থেকে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সংগঠন গড়ে তুলেছেন। তোমরা জানো যে ন্যাটো ইংল্যান্ড, ফ্রান্সকে সামরিক দিক থেকে এবং আরো অনেক দেশকে, মোট 12টা দেশকে নিয়ে একটা অর্থনৈতিক সংগঠন গড়ে তোলে। তাহলে বুঝতেই পারছি আমরা যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকারের অবস্থাটা কেমন। এদিকে জাতীয় কংগ্রেস কিন্তু বুঝতে পারছে ব্রিটিশ সরকার আর আমাদের ভারতীয় উপনিবেশ হিসাবে ধরে রাখতে পারবে না, আর শাসন করতে পারবে না, আর নিপীড়ন করতে পারবে না, তারা ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হবে। সেই কারণেই তারা গোপে তেল মাখাতে শুরু করেছেন, গণপরিষদ গঠন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছেন। দেশ স্বাধীনই হলো না, তার কারণ তারা আন্তর্জাতিক পরিস্থিতিতে ব্রিটেনের অর্থনৈতিক অবস্থান, ব্রিটেনের সামরিক অবস্থান তাদের জানা ছিল। সুভাষ বসু ওর যে সহকর্মী ছিলেন তিনি হবিবুর রহমান, সুভাষের সহযাত্রী। দুটি ইঞ্জিন বিশিষ্ট বোমারু বিমান যখন জার্মানির পতন হচ্ছে, পতনের দিকে তখন এবং এবং জাপানও দুর্বল হয়ে পড়ছে, তখন 17ই আগস্ট 1945 5:15 সময় বিকাল সেখানে ব্যাংককের উদ্দেশ্যে সাইগন থেকে যান এবং এই বিমান দুর্ঘটনা হয়। এই বিমান ঘটনাতে অনেকে মনে করেন যে সুভাষ বসু মারা গেছে। হবিবুর রহমান কিন্তু জীবিত ছিলেন, তিনি সব জানতেন সুভাষ বসু বেঁচে আছেন না মরে গেছেন। সুভাষের মাথায় আঘাত হয়েছিল, সুভাষের পোশাক পুড়ে গিয়েছিল এই বিমান দুর্ঘটনায়। দেখো, ব্রিটিশ সরকারের ভারতবর্ষের মধ্যে 1 নম্বর শত্রু হলো সুভাষ বসু। সুভাষ বসুকেই 1 নম্বর শত্রু হিসেবে ভাবত ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার কখনই গান্ধীজিকে শত্রু হিসেবে ভাবেননি, ব্রিটিশ সরকার কংগ্রেসকে সেইভাবে শত্রু হিসাবে ভাবেননি। ব্রিটিশ সরকার ভেবেছে বিপ্লবীদের শত্রু হিসাবে, তার কারণ বিপ্লবীরা অনেক কিছু করে ফেলবে। ওই যে রাওলাট আইন 1919 সালে পাশ হলো, কেন পাশ করলো ব্রিটিশ সরকার? পাশ করলো প্রথম মহাযুদ্ধের সময় বিপ্লবীরা ভারতকে স্বাধীন করবার চেষ্টা করেছে। তবে দেখো, বাঘাযতীন বুড়িবালামের তীরে ও জাপান থেকে বিদেশি অস্ত্র আনছিল, তারা পড়ে গেল, যুদ্ধ করে প্রাণ দিলে। 1913 সালে বিপ্লবী হরদয়াল আমেরিকাতে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছে। দেশে এবং বিদেশে বিপ্লবীরা আন্দোলন সংগঠিত করবার জন্য প্রস্তুত, লড়াই করবার জন্য প্রস্তুত, দেশকে স্বাধীন করবার জন্য। আর সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস স্বায়ত্ত শাসনের দাবি করেছে মাত্র। স্বায়ত্ত শাসন ভ্যালুলেস। স্বায়ত্ত শাসনের পরিবর্তে রাওলাট আইনের মধ্য দিয়ে ভারতের সশস্ত্র লড়াইকে বন্ধ করবার চেষ্টা করা হয়েছে। বিপ্লবীদের বিনা বিচারে আটক করা হবে, কোনো কারণ জানানো হবে না, বিপ্লবীদের ধ্বংস করবার জন্য চরম শাস্তি দেওয়া হবে, তাদের হাতে পেরে পুঁতে দেওয়া হতো। অকথ্য নির্মম অত্যাচার বিপ্লবীদের করেছে। কিন্তু কংগ্রেস নেতাদের করেনি। কংগ্রেস তাদেরই স্বজন পোষণ, তাদের আত্মীয় ব্রিটিশ সরকারের। তাই এগুলো কিন্তু ইতিহাস, ভারতের ইতিহাস তোমরা জানো, বিকৃত ভাবে জানো। আমরা কিন্তু সত্যের ইতিহাস জানি না সত্যি। তো তাহলে এই কংগ্রেসের যারা উত্তরাধিকারী, তারা কি, এবং বর্তমানে যারা বিভিন্ন দল হয়েছে, কংগ্রেস, বিজেপি ও টিএমসি, এরা কি দাবি করতে পারে যে বিপ্লবীদের স্যালুট করছি? এগুলো হচ্ছে ভণ্ডামি। এদের কথা বললে জনপ্রিয়তা বাড়বে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জনপ্রিয়তা বাড়ানোর জন্যই বিপ্লবীদের প্রশংসা হয়। আবার এরা অনেক সময়, এবং বাংলা কথা ভারতের বুদ্ধিজীবী মানুষ তারা বইয়ের পাতায় লিখে ফেলে সন্ত্রাসবাদী বিপ্লবী, ও বিনয় বাদল দীনেশের ক্ষেত্রেও লিখেন, ও অনেকের ক্ষেত্রে লিখেন। কিন্তু এরা কি তাই? যারা জীবনকে বাজি রেখে, জীবনকে তুচ্ছ জ্ঞান করে দেশের জন্য মরতে প্রস্তুত হয়েছে এবং অত্যাচারের বিরুদ্ধে সরাসরি ভাবে প্রতিবাদ করেছে। আর কংগ্রেস ঝাপ ঝাপ করে তাকিয়েছে অত্যাচারে। কংগ্রেসের নেতাদের মনে কোনো কষ্টই হয়নি। আমি বারবার বলছি, এটা অন্যভাবে নেবে না। তো হবিবুর রহমান সবকিছু জানেন। তো 1 নম্বর শত্রু আমি যেখানে বলছি যে মৃত্যুর রহস্যটা কেন রহস্যই থেকে গেল। আমি বিস্তারিত এ ব্যাপারে ইনফরমেটিভ ভিডিও বানাবো পরে। এইটুকু বলি যে সুভাষ বসু মরতেও পারেন, নাও মরতে পারেন, আত্মগোপন করতে পারেন। ব্রিটিশের 1 নম্বর শত্রু, বিশ্বে যত শত্রু আছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির, কে? সুভাষ বসু। ইটালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনি, সে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির শত্রু। মুসোলিনিকে জনগণ পিটিয়ে মেরেছে তার স্বৈরাচারের জন্য, তার অগণতান্ত্রিক শাসনের জন্য।
সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য। তো জনগণ কিন্তু পিটিয়ে মেরেছে। আমেরিকার সেনারা যুদ্ধে বিধ্বস্ত ইটালির মাঠ দিয়ে যাচ্ছিলেন, দেখছে একটা লোক ঝুলছে, পা দুটোকে উপরের দিকে গাছের ডালে বাঁধা, মাথাটা নিচু। পিটিয়ে মারার পরে জনগণের খুব যায়নি, তাই এইভাবে তার ডেড বডিকে রেখেছে রোমের। তারপর আমেরিকা সেনারা তার ডেড বডিকে রোমে নিয়ে গিয়ে সমাধি দিয়েছে। এই হলো এই হলো কিন্তু কিন্তু ইনি যদি বেঁচে থাকতে তাহলে কি হতো? ফাঁসি দিত। মিত্র শক্তি ক্রাইম ওয়ার, তুমি যুদ্ধ বাঁধিয়েছো। তোমরা জানো যে পিস অফ প্যারিসের পরে যুদ্ধ অপরাধী বাদিয়ে জার্মানির বহু নেতাকে মিত্র শক্তি দেশগুলো ফাঁসি দিয়েছিল, হত্যা করেছিল। আর এখানেও কিন্তু ফাঁসি দিয়েছিল, মিস্টার তোজোকে ফাঁসি দিয়েছিল। তাহলে এরকম পরিস্থিতিতে সুভাষ যে পক্ষ নিয়েছে, এবং ভারতবর্ষের মধ্যে এক নম্বর শত্রু হচ্ছে সুভাষ চন্দ্র বসু, তাকে 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 ফাঁসি দিবে না দুধ গলাতে পুজো করবে? কোনটা? কখনই না। তাহলে এই জায়গাটা মৃত্যুর রহস্য। আমেরিকার বিশেষজ্ঞরা এই বিমানে যে ছাই, পুরা ছাই, সেই পুরা ছাইটাকে পরীক্ষা করে দেখেছে কুকুরের ছাই পাওয়া গেছে, মানুষের ছাই পাওয়া যায়নি। সুভাষ বসু বিমান থেকে বেরিয়ে পড়েছেন, তার পরবর্তীকালে তার মৃত্যু হতেও পারে। তিনি জাপানের তাইহোকুর জাপানের সামরিক হাসপাতালে নর্মাল বেডে, নর্মাল ওয়ার্ডে তিনি ভর্তি হয়েছিলেন। সুভাষের যাত্রী সঙ্গী, যুদ্ধ সঙ্গী, ছায় সঙ্গী কর্নেল হবিবুর বলেন, ইন্ডিয়া অনেক আগেই স্বাধীন হতে পারত, ইন্ডিয়া অনেক আগেই স্বাধীন হতে পারত। সুভাষ বসু কিন্তু এই কথাই বলেছিলেন, ভারত অনেক আগেই স্বাধীন হতে পারত। কিন্তু স্বাধীনতার আন্দোলনকে ইনিয়ে বিনিয়ে সুকৌশলে জাতীয় কংগ্রেস, কেউ যদি মনে করো যে এখন এই কংগ্রেসকে বলছে, তা বলছি না। জাতীয় কংগ্রেস ইজ পলিটিক্যাল প্ল্যাটফর্ম, যে মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু সেই মঞ্চেই সুভাষ বসু ছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে ভারত অনেক আগে স্বাধীনতা পেয়ে যেত, তা পায়নি। সেখানে লড়াই ছিল, লড়াইয়ের মাঠ ছিল, লড়াইয়ের মাটি ছিল। বিপ্লবীরা সেই মাটিকে কাজ করতে গেলে বয়স্ক জাতীয় কংগ্রেসের নেতারা তাচ্ছিল্য করেছেন যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে গুটি কয়েক লোক মেরে কখনই দেশ স্বাধীন হয় না। তাদের মনে রাখা উচিত, তারা কি জানতেন? তারা জেনেও না জানা ভান করেছেন, তারা জেনেও বিপ্লবীদের আদর্শকে, কার্যকলাপকে, পদক্ষেপকে সমর্থন করেননি। আমরা কি জানি না যে চীন স্বাধীনতা পেয়েছে পরবর্তীকালে, যদিও এই লড়াইয়ের পরে যুদ্ধ করে। তার আগে 1862 থেকে 1864 থেকে 1870 সালে ডেনমার্কের বিরুদ্ধে শ্যাডোয়ার যুদ্ধ, অস্ট্রিয়ার বিরুদ্ধে ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ, ফ্রান্সের বিরুদ্ধে 1870-71 সালে সেদানের যুদ্ধে জিতে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে। ইটালির ঐক্য আন্দোলন, কাউন্ট ক্যাভেরের নেতৃত্বে সশস্ত্র যুদ্ধ হয়েছে অস্ট্রিয়া শক্তির বিরুদ্ধে। অস্ট্রিয়া শক্তির বিরুদ্ধে দক্ষিণ ইটালি গ্যারিবল্ডি লড়াই করে স্বাধীনতা নিয়েছেন, কেড়ে নিয়েছেন। স্বাধীনতা ভিক্ষা নয়, এটা কেড়ে নিতে হবে আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে। এই বক্তব্য সুভাষ বসু ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরেছিলেন। সুভাষ বসুর একটা পলিটিক্যাল একটা ধারণা ছিল। এই যে কথায় আছে, শুধু পলিটিক্স দিয়ে পেট ভরে না, অর্থনৈতিক জীবনটা খুব গুরুত্বপূর্ণ। এদিক থেকে আমরা সুভাষ বসুকে বলবো একজন মহান কর্মবীর। সুভাষ বসু বলেন যে কর্মজীবনী হলো ধর্ম, কর্মজীবনী হলো পেশা। সুভাষ বসু ভারতবর্ষের মানুষের কাছে বাস্তববাদী রাজনীতিবিদ। সুভাষ বসু প্লেটোর মতো দার্শনিক নন, অ্যারিস্টটলের মতো দার্শনিক নন, রোমান দার্শনিক পলিবিয়াসের মতো দার্শনিক নন। সুভাষ বসু একজন রাজনীতিবিদ। প্লেটো, অ্যারিস্টটল তাদের পলিটিক্যাল ফিলোসফি, তাদের ইডিওলজি তুলে ধরেছেন বিভিন্ন গ্রন্থের মধ্য দিয়ে। প্লেটো লজ গ্রন্থে, প্লেটো রিপাবলিক গ্রন্থে। এরকম ভাবে সুভাষ বসু কোনো আদর্শকে তুলে ধরতে পারেননি। ভারতবর্ষের বাস্তব পরিস্থিতি, সাধারণ খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, নিরীহ মানুষের উপর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এবং ভারতীয় চামচারা, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সমর্থকরা যেভাবে অত্যাচার করেছেন, সেই বাস্তব চিত্র তার পলিটিক্যাল জীবনে তুলে ধরেছেন। সুভাষ বসু বিখ্যাত গ্রন্থ লিখেছেন, দি ইন্ডিয়ান স্ট্রাগল। ইন্ডিয়ান স্ট্রাগল, ভারতীয় সংগ্রাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। অ্যান ইন্ডিয়ান পলিগ্রিম তার বিখ্যাত বই। সুভাষ বসু মান্দালাই জেলে ছিলেন, তোমরা জানো। ফরওয়ার্ড ব্লকের মাধ্যমে যখন সশস্ত্র লড়াই শুরু করবেন পরিকল্পনা নেওয়া হয়ে গেছে, তার আগে তিনি তাকে আটক করা হয়েছে। সুভাষ বসু জেলের বাইরে থাকলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিপদ। তার সাংগঠনিক ক্ষমতা, তার প্রতিভা, তার ত্যাগ, তার কষ্ট সহিষ্ণুতা, যে গুণ, সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি জানতেন। তাই তাকে মান্দালা জেলে আটক রাখলেন। তার উপরে মানসিক অত্যাচার শুরু হয়েছিল। ব্রিটিশ সরকারের
পরিকল্পনাকে সুভাষ বসু বুঝতে পেরেছিলেন। তাই তিনি সশস্ত্র লড়াইকে অব্যাহত রাখার জন্য দেশ থেকে পালিয়ে গেছিলেন। অনেকে প্রশ্ন করেন যে তিনি স্বাধীন করবেন দেশকে, তিনি দেশ থেকে কেন পালালেন? তোমরা বলো। আমি আলোচনা করেছি, কংগ্রেস কি সুভাষ বসুকে স্থান দিয়েছেন? হরিপুরা কংগ্রেসে, ত্রিপুরী কংগ্রেসে নেহেরু এবং তার সঙ্গপাঙ্গ সর্দার বল্লভভাই প্যাটেল, যার নামে এত সুনাম করা, যার নামে বিশ্ববিখ্যাত স্ট্যাচু তৈরি করা হয়েছে, এরা কি সুভাষের বিরোধী? সুভাষ যদি দলে থাকে, দল থেকে বহিষ্কার না করলে আমরা কেন কংগ্রেস দল করবো না? এটা জওয়াহরলাল নেহরুর যুক্তি। যে ব্যক্তিকে মুসলিম সমাজ বিশ্বাস করতেন, সুভাষের সব থেকে কাছের শক্তিশালী বলিষ্ঠ ব্যক্তি হলেন কর্নেল হবিবুর রহমান। তিনি তো মুসলিম। তিনি কি ভেবেছেন সুভাষ বসু হিন্দু? কিন্তু জওহরলালকে ভেবেছেন। জওহরলালকে কংগ্রেসকে বিশ্বাস করতে পারেননি মুসলিম লীগের নেতা। জিন্নাহ প্রথমে সাম্প্রদায়িক ছিলেন না। স্যার সৈয়দ আহমদ খান প্রথমে সাম্প্রদায়িক ছিলেন না। স্যার সৈয়দ আহমদ খান প্রথমে দ্বিজাতি তত্ত্বের কথা বলেননি, ওয়ান নেশনের কথা বলেছেন। ভারতের জাতি একটাই, হিন্দু একটা জাতি, মুসলিম একটা জাতি নয়। একটা জাতি দুটি চোখ, একটা হিন্দু একটা মুসলিম, এই কথা সৈয়দ আহমদ। কিন্তু কংগ্রেসের কিছু নেতাদের সাম্প্রদায়িক মনোভাব তাদের ব্যবহারিক প্রকাশ পেত। কিন্তু এই সুভাষ, তাকে কোনো মুসলিম সম্প্রদায়ের কোন নেতা, হ্যাঁ আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, তিনি কিন্তু কংগ্রেসের সমর্থক ছিলেন। তিনি সঠিক কথা বলতেন না, সঠিক বক্তব্য তুলে ধরতেন না, কংগ্রেস তাকে সাপোর্ট করত, আদর করত। তাহলে সুভাষ বসু একটা এইটাই ধারণা যে সুভাষ বসু বলেছেন যে প্রগতিকে মানতে হবে, স্বেচ্ছামূলক চেতনা আনতে হবে মানুষের মধ্যে। স্বেচ্ছামূলক চেতনা আসলে মানুষ ত্যাগ করতে প্রস্তুত থাকবে। স্বতঃসিদ্ধ বিবেচনাকে গুরুত্ব দিতে হবে। সুভাষ বসু হেগেলের তান্ত্রিক পদ্ধতিকে গুরুত্ব দিয়েছেন। দেখো, সুভাষ বসু সমাজতন্ত্রকে সমর্থন করেন, অবহেলিত মানুষের মুক্তিকে সমর্থন করেন, কিন্তু মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদকে সমর্থন করেন না, কিন্তু দান্ডিক পদ্ধতিকে সমর্থন করেন। যে ব্যাখ্যা হেগেল দিয়েছিলেন, আইডিয়ার মাধ্যমে দান্ডিক পদ্ধতিতে সমাজ গতিশীল। সমাজের থিসিস আছে, বাদ আছে, অন্যায় অবিচার আছে, থাকবেই। তার পাল্টা অ্যান্টিথিসিস আছে, বাদের বিরুদ্ধে প্রতিবাদ, অ্যান্টিথিসিস। সেই প্রতিবাদকে শক্তিশালী করতে হবে। সেই প্রতিবাদ শক্তিশালী হলে অন্যায় অবিচার ধেয়ে মুছে যাবে, আবার নতুন সমাজ হবে। কিন্তু নতুন সমাজ কি চূড়ান্ত? নতুন সমাজে কোনো আগাছা জানাবে না? নতুন সমাজে কি অন্যায় অবিচার থাকবে না? থাকবে। সেখানেও আবার দান্ডিক পদ্ধতি হবে, থিসিস অ্যান্টিথিসিসের মধ্যে ঘাত প্রতিঘাত হবে, সমাজ পরিবর্তিত হবে। এখানে কৃত্রিম ভাবে নয়, সত্য মিথ্যা লড়াই সত্য জয়লাভ করবে। সুভাষ বসু বলেছেন, তাহলে ঈশ্বরে বিশ্বাসী জার্মান ভাববাদী দার্শনিক হেগেল, তিনি বলেছেন যে ঈশ্বর, রাষ্ট্র হলো সর্বশক্তিমান, রাষ্ট্র সৃষ্টি করেছে ঈশ্বর, আর রাষ্ট্রের শাসক ঈশ্বরের দ্বারা প্রেরিত দূত। কিন্তু এখানে রাষ্ট্রকে সর্বশক্তিমান করেছে, কিন্তু এখানে কিন্তু সুভাষ বসু এই আদর্শটাকে গ্রহণ করেনি। ডায়ালেকটিক্যাল মেথডকে গ্রহণ করেছে, আর সর্বদোষ মুক্ত সর্বশক্তিমান রাষ্ট্র এই কনসেপ্টটাকে সুভাষ বসু গ্রহণ করে। তবে সাময়িকভাবে রাষ্ট্রের শাসকের একটা ডিক্টেটরশিপ থাকবে, অনাচার অবিচার আপনা আপনি ধুয়ে মুছে যাবে না, যেগুলো প্রশাসনের মধ্যে দিয়ে দূর করতে হবে। আজকে তুমি এই কথাটা কত প্রাসঙ্গিক বলো? আজকে ভারতবর্ষে কোনো প্রশাসন আছে? ভারতবর্ষে যারা ধর্ষিত হচ্ছে, যেসব নারী, তাদের পরিবার সুবিধা পাচ্ছে না। রাষ্ট্রীয় শক্তির এক একটা অংশ, রাষ্ট্রের গোয়েন্দা, রাষ্ট্রের আমলা, রাষ্ট্রের সিবিআই, সিআইডি, সব কিন্তু ধর্ষকদের পক্ষে কাজ করছে, জনপ্রতিনিধি। তাহলে এখানে শাসকের স্বচ্ছতা, সততা, অনেস্টি, তার মধ্যে থাকতেই হবে ত্যাগ, তিতিক্ষা, ভালো মানসিকতা, গুডনেস, অনেস্টি, এগুলো থাকতে হবে। সেই প্লেটোর, সেই অ্যারিস্টটলের কথা, সে শাসককে অবশ্যই ভালো নাগরিক হতে হবে। ভালো নাগরিক মানে রাষ্ট্রকে মেনে চলতে হবে, রাষ্ট্রের প্রতি অবিডেন্ট থাকবে। কিন্তু আজকের দিনে শাসকের রাষ্ট্রের প্রতি অবিডেন্ট আছে, নিজের ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্রের গোপন তথ্য বিদেশে বিক্রি করে দিচ্ছে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে। রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস সৃষ্টি করার জন্য ভালো কাজ করা, প্রশাসনের তরফ থেকে স্বচ্ছভাবে কাজ করা, কিন্তু তা কি হচ্ছে? নেপালে করাপশন, স্বজন পোষণ, দুর্নীতি, স্বজন পোষণ, আর সোশ্যাল মিডিয়াকে ব্যান করা। আর্থিক সুযোগ সুবিধা সমাজে, রাষ্ট্রের আর্থিক সুযোগ সুবিধা মুসলিমের কয়েকজন ব্যক্তি ভাগাভাগি করে দিচ্ছে। তাহলে প্লেটোর উল্লেখিত দার্শনিক রাজার সদ্গুণ এই নেপালের শাসকদের মধ্যে আছে, ভারতের শাসকদের মধ্যে আছে, পুঁজিবাদী রাষ্ট্রগুলির কোন দেশের শাসকদের মধ্যে সম্পূর্ণভাবে আছে, কারো বেশি আছে, কারো কম আছে। তো ভারতবর্ষের ধর্ষিতা নারীর দর্শন করে খুন করে তার তথ্য প্রমাণ লুট করার ক্ষেত্রে দেখা গেল যে ভারতের শাসকের মূল শাসক যারা, পিএম, সিপি, সিএম,
রাজনৈতিক অরাজনৈতিক তারা যুক্ত। সাধারণ মানুষ সুবিচার চাইছে, রাষ্ট্রকে বিশ্বাস করতে চাইছে, সুপ্রিম কোর্ট এর সঙ্গে যুক্ত, হাইকোর্ট যুক্ত। তাহলে তাহলে এরকম ক্ষেত্রে স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ রাজনৈতিক প্রশাসন, স্বচ্ছ অরাজনৈতিক প্রশাসন খুব গুরুত্বপূর্ণ। এটা সুভাষ বসু বলেছিলেন। সুভাষ বসু গান্ধীজির ব্যক্তিত্বকে নমস্কার করতেন, শ্রদ্ধা করতেন, গান্ধীজির চরিত্রকে তিনি সম্মান করতেন, গান্ধীজির অদম্য ইচ্ছা শক্তিকে সম্মান করতেন, গান্ধীজির কর্মক্ষমতাকে, পরিশ্রম করার ক্ষমতাকে সুভাষ সম্মান করতেন। মানুষের প্রতি ভালোবাসাকে মানুষের প্রতি গান্ধীজির ভালোবাসাকে সুভাষ সম্মান করতেন। হরিজনদের প্রতি, হরিজন আজকে যারা অস্পৃশ্য তাদের প্রতি গান্ধীজির ভালোবাসা, এইসব আদর্শকে সুভাষ বসু নমস্কার, শ্রদ্ধা, ভক্তি সবকিছু করতেন। কিন্তু কিন্তু গান্ধীজির স্বাধীনতা লড়াইয়ের যে পদ্ধতি, পথ, সেটা কিন্তু গ্রহণ করেননি। এবং সুভাষ বসু বলেছেন রাষ্ট্র শাসনের ক্ষেত্রে যখন ভারত স্বাধীন হয়ে যাবে তখন হিটলারের মতো একটা ডিক্টেটরশিপ ভাব প্রথমে রাখতে হবে, মুসলিনের মতো ডিক্টেটরশিপ ভাব প্রথমে রাখতে হবে। সেখানে কিন্তু ভালোবাসা, মানবতাবাদ, কঠিন পরিশ্রমের আদর্শ, সততা, এগুলো ভ্যালুলেস হয়ে যাবে, এগুলো বইয়ের পাতাতেই লেখা থাকবে, ইমপ্লিমেন্ট হবে না। আর এইগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে এগুলো কিন্তু গান্ধীজি বলেছিলেন, সততার কথা, ট্রুথনেসের কথা, গুডনেস, ট্রুথনেস, গডের কথা, হার্ড পরিশ্রমের কথা, বিনয়ী মানসিকতা, এগুলো খুব দরকার। কিন্তু সুভাষ বসু বলছেন যে শাসনের ক্ষেত্রে হিটলারের মতো একটা কড়া চাবুক শাসন দরকার, মুসলিনের মতো কড়া চাবুক শাসন দরকার। চাবুক শাসনের সবটাই নেগেটিভ নয়, কিন্তু হিটলারের বারবার তো যেটা হচ্ছে যে আগ্রাসী মনোভাব, সাম্রাজ্যবাদী মনোভাব, সেটার মধ্যেও কিন্তু ওই ভাষায় চুক্তির বীজ নিহিত ছিল। তার একটাই পরিকল্পনা ছিল যে ভাষায় চুক্তি প্রতিশোধ দিতে হবে। দেখো অনেক সময় অন্যায়কে পরিস্থিতির চাপে পড়ে মেনে নিতে হয়, আর সেটাকে প্রতিরোধ করতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যাবো, সেই পরিকল্পনাটা কিন্তু ভালো নয়, যেটা হিটলারের মধ্যে ছিল, মুসলিনের মধ্যে ছিল, মিস্টার তোজোর মধ্যে ছিল। কিন্তু এই শক্তিকে সুভাষ বসু অবলম্বন করেছিলেন, সেই জন্য তাকে গালিগালাজ সিদ্ধ হয়েছে। যাই হোক, সুভাষ বসু জাতি গঠনের ক্ষেত্রে কি বলেছে, তাহলে প্রশাসনিক ক্ষেত্রে সুভাষ বসুর বক্তব্য যে প্রশাসন স্বচ্ছ হবে, সৎ হবে, প্রশাসন অ্যাক্টিভ হবে, প্রশাসন মানে মানবতাবাদী হবে, মানে এইসব গুণ কিন্তু প্রশাসনের মধ্যে থাকতে হবে। প্রশাসনের মধ্যে কি রাজনৈতিক প্রশাসন, কি অরাজনৈতিক প্রশাসন। রাজনৈতিক প্রশাসন জনপ্রতিনিধি, গণতন্ত্রে, আর অরাজনৈতিক প্রশাসন সরকারের স্থায়ী কর্মচারী, যারা ইউপিএসসি এক্সাম দিয়ে যারা অফিসার হচ্ছে তারা পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে, তারা সিএম এর কথা মতো ডেড বডি জোর করে পুড়িয়ে দিচ্ছে অভিভাবকের অমতে। এটা বেআইনি, ভারতের সংবিধান বিরোধী। তাহলে সংবিধানে যেটুকু ভালো আছে, সংবিধানে অনেক কিছু খারাপ আছে, সেগুলো আমরা সমালোচনা করবো। আর যেটুকু ভালো আছে সেটুকু কিন্তু খারাপভাবে তুলে দিচ্ছে যারা যারা স্থায়ী আমলা, যারা যারা জনপ্রতিনিধি, অস্থায়ী জনপ্রতিনিধি। সুভাষ বসু ভারতীয় জাতি গঠনের কথা উল্লেখ করেছেন। কি বলেছেন? ভারতের জনগণকে নিঃস্বার্থ হইতে হবে, ভারতের জনগণকে আত্মত্যাগ করতে হবে, ভারতের জনগণকে স্বার্থ ত্যাগ করতে হবে, ভারতের জনগণকে কষ্ট সহ্য করতে হবে, ভারতের জনগণকে কঠোর পরিশ্রম করতে হবে, আর ভারতের জনগণকে আপোষহীন সংগ্রাম করতে হবে। সংগ্রামের কাছে কোনো আপোষ চলবে না। সর্বস্তরের মানুষকে ওই কংগ্রেসের মতো শিক্ষিত উচ্চবিত্ত ঘরের মধ্যে কংগ্রেসের আদর্শকে সীমাবদ্ধ রাখা, কৃষকদের কাছে তাদের আদর্শ পৌঁছাতো না, শ্রমিকদের কাছে তাদের আদর্শ পৌঁছাতো না। যদিও ভারতের কমিউনিস্ট পার্টি, সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা শ্রমিক স্বার্থের কথা বলেছেন। শ্রমিক লড়াইয়ের ক্ষেত্রে ওই যে একটা ষড়যন্ত্র মামলা হয়েছিল, সেই মামলাতে 33 জনই কমিউনিস্ট লিডারে আবদ্ধ ছিল। মুজফ্ফর মানে কমিউনিস্ট যারা লিডার তারা। তো সুভাষ বসু কিন্তু সর্বস্তরের মানুষের কাছে বিদ্যমান সামাজিক অবস্থাতে সামাজিক সমস্যাগুলিকে তিনি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সামাজিক সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে সংগ্রামী মানসিকতা জনগণের মধ্যে তুলে দিতে হবে। দেখো কংগ্রেসের মধ্যে প্রথম যুগে নরমপন্থী চরমপন্থী বিভাজন ছিল, তারপরে নরমপন্থী চরমপন্থী বিভাজন মুছে গেল, কংগ্রেসে আধিপত্য আসলো। গান্ধীজি 1919-এ নেতৃত্ব দিতে শুরু করলেন। এবার গান্ধীজি যখন এই কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসের মধ্যে আরেকটা বামপন্থী গোষ্ঠীর সৃষ্টি হলো। গান্ধীপন্থী হচ্ছে দক্ষিণপন্থী পন্থী, এখানে কিন্তু মার্ক্সবাদী বামপন্থী নয়, অপেক্ষাকৃত প্রগতিশীল নেতৃত্ব, অপেক্ষাকৃত প্রগতিশীল ভাবনা একটা গোষ্ঠীর মধ্যে আসলো। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, এদের মধ্যে একটা প্রগতিশীল ভাবনা, আচার্য নরেন্দ্র দেব, এদের মধ্যে আসলো। তো এরা হলো বামপন্থী গোষ্ঠী। সুভাষ বসু বামপন্থী গোষ্ঠী, এবং প্রথমে জওহরলাল নেহরু বামপন্থী গোষ্ঠী ছিলেন। এই বামপন্থী মানে কমিউনিস্ট বামপন্থী নয়। তাহলে কংগ্রেসের মধ্যে এই দুটো ধারা। সুভাষ বসু
বামপন্থী অপেক্ষাকৃত মানুষের সমর্থন করেছিলেন। আর সুভাষ বসু কমিউনিস্টদের চেয়ে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করা, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, নিরক্ষরতা দূরকরণ, সুস্বাস্থ্য বজায় রাখা অর্থাৎ ব্যাধি দূর করা, বিজ্ঞান ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, জমিদার প্রথা ভারতবর্ষের বিলোপ সাধন, কৃষি ঋণ মকুব করা, দ্রব্যমূল্য কৃষকদের দ্রব্যের ন্যায্য দাম দেওয়া, এগুলো বললেন যে ভারতবর্ষ যখন স্বাধীন হবে এগুলোকে গুরুত্ব দিতে হবে। এগুলো কংগ্রেসের কাছে মাথা ঘোরা পরিকল্পনা। এগুলো কিন্তু 1938 সালে সুভাষ বসু যখন হরিপুরা কংগ্রেসের সভাপতি, তখন এই ধরনের রাষ্ট্র পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন। কি ধরনের রাষ্ট্র? যেখানে উৎপাদন হবে রাষ্ট্রীয় পরিকল্পনার মাধ্যমে। রাশিয়ার মতো আবার আবার দেখো, রাশিয়ার যারা বিপ্লবী তারা চার্চের বিরোধী ছিলেন, তারা নাস্তিক ছিলেন। সুভাষ বসু কিন্তু ভারতবর্ষকে নাস্তিক হতে বলছেন না। ভারতবর্ষের মানুষ আস্তিক থাকবে, ধর্মে বিশ্বাস থাকবে, ধর্মীয় প্রতিষ্ঠানকে ভারতবর্ষের মানুষ ঘৃণা করবে না বা সেগুলিকে ধ্বংস করবে না সোভিয়েত রাশিয়ার মতো। চার্চের বিরোধিতা করা এখানে ঠিক না, মন্দির মসজিদের বিরোধিতা করবে না ভারতবাসী। ভারতবাসী ধর্মবিরোধী নয়, এবং ভারতের রাষ্ট্র হবে কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থা, বিজ্ঞান ভিত্তিক উৎপাদন, নিরক্ষরতা দূর করবে, সামাজিক কুসংস্কার দূর করবে। এরকম একটা প্রগতিশীল সমাজ ভারতের রাষ্ট্রের উদ্যোগে হবে। এই ধরনের পরিকল্পনা যখন সুভাষ বসু বললেন, তখন স্বাভাবিক কারণে কংগ্রেসের নেতারা তার প্রতি বীতশ্রদ্ধ হলে রেগে গেলেন। তারপরে যখন ফরওয়ার্ড ব্লক দল গঠন করলো 1939 সালে, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি পদ 1939 সালে তোমার ত্রিপুরী কংগ্রেসে ছেড়ে দিলেন, তখন সুভাষকে দল বিরোধী কার্যকলাপের অপরাধে তাকে দল থেকে বহিষ্কার করা হলো। এবার সুভাষ বসু যে ইডিওলজি জাতি গঠনের ক্ষেত্রে তিনি বলছেন যে একটা পার্টি থাকবে, পার্টির কি কি কাজ থাকবে সুভাষ বসু সেটা তার তার পরিকল্পনাতে ঘোষণা করেছিলেন। কি কি ঘোষণা করেছিলেন? পার্টি সর্বদা শ্রমিক কৃষকদের স্বার্থকে সমর্থন করবে। যে পলিটিক্যাল পার্টি দেশ চালাবে সেই পলিটিক্যাল পার্টি সরকার গঠন করবে। সরকারের কাজ হবে কৃষকদের স্বার্থকে সমর্থন করা, সরকারের কাজ হবে জমিদারদের উচ্ছেদ করা, পুঁজিপতিদের উচ্ছেদ করা। 2, সুভাষ বসু বলেন পার্টির কাজ হবে ইন্ডিয়ার জনগণকে পূর্ণ রাজনৈতিক অধিকার দিতে হবে। শুধু রাজনৈতিক অধিকার দিলে জনগণের পেট ভরবে না, জনগণ খেয়ে পড়ে বেঁচে থাকবে না। রাজনৈতিক অধিকার থাকবে, তারা ভোটের অধিকার পাবে, নির্বাচিত হতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সরকারি সমালোচনা করতে পারবে, এই রাজনৈতিক অধিকার থাকবে। পাশাপাশি অর্থনৈতিক অধিকার দিতে হবে, মানুষকে কাজ দিতে হবে। এই দায়িত্ব পার্টিকে কাজ করতে হবে, এই দায়িত্ব পালন করতে হবে পার্টিকে। 3 নাম্বার, সুভাষ বসু বলেন দলের কাজ হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভারতে গ্রহণ করা। ভারত একটা বড় দেশ, বিভিন্ন অঞ্চলে মানুষ অবহেলিত আছে, তাই স্থানীয় ভিত্তিতে প্রাদেশিক সরকার তৈরি করে প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। বেশি বেশি করে জনগণ সরকারি ক্ষমতার সঙ্গে নিজেকে জড়াতে পারবে, অংশগ্রহণ করতে পারবে, তার ফলে মানুষের সমস্যার সমাধান হবে। পার্টি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করবে। তবে প্রথম কয়েক বছর এই ডিক্টেটরশিপ শাসন রাখতে হবে, তারপরে কিন্তু এই ডিক্টেটরশিপ শাসনকে ত্যাগ করতে হবে। তাই বলে হিটলার মুসলিনের মতো ডিক্টেটরশিপ নয়, পার্টির ডিক্টেটরশিপ হবে, একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে পার্টির, নমনীয় ভূমিকা থাকবে না। এই ডিক্টেটরশিপ ফ্যাসিবাদী ডিক্টেটরশিপ নয়, এই ডিক্টেটরশিপ নাসিবাদী ডিক্টেটরশিপ নয়, এই ডিক্টেটরশিপ মিলিটারি ডিক্টেটরশিপ নয়। 4 নাম্বার, সুভাষ বসু বলেছেন দলের কাজ কৃষির উন্নতি করা, শিল্পের উন্নতি করা। তো দল যখন শিল্পের উন্নতি করবে, কৃষির উন্নতি করবে, তখন রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করবে। তোমরা জানো যে ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের পরিকল্পিত অর্থনীতি রাষ্ট্রীয় পরিকল্পনা, এটা সমাজতান্ত্রিক আদর্শের বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট ম্যানেজমেন্টের একটা বৈশিষ্ট্য পরিকল্পিত অর্থনীতি। এখানে রাষ্ট্রীয় উদ্যোগকে গুরুত্ব দিবে, রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করবে কৃষির উৎপাদন বাড়ানোর জন্য এবং শিল্পের উৎপাদন বাড়ানোর জন্য, শিল্পায়ন ঘটানোর জন্য। 5, দল অতীতের গ্রামীণ যে লোক সমাজ ছিল, অতীতে যে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, সেই অর্থনীতিকে ভিত্তি করে নতুন গ্রামীণ সামাজিক কাঠামো গড়ে তুলবে দল। আর গ্রাম পঞ্চায়েত চালু করতে হবে, আর দল জাতিভেদ প্রথাকে দূর করবার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। 6 নম্বর হচ্ছে সুভাষ বসু বলেছেন যে দলকে সরকার গঠনের মধ্যে দিয়ে আধুনিক ওয়ার্ল্ডে, বর্তমান আধুনিক যুগে, আধুনিক বিশ্বে যে সমস্ত বিষয় আবিষ্কার হচ্ছে সেগুলিকে গ্রহণ করবে, আর অভিজ্ঞতাকে কাজে লাগাবে। নতুন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, নতুন ধরনের বিশ্বাস গ্রামীণ মহাজনদের হাত থেকে, শোষণের হাত থেকে, অত্যাচারের হাত থেকে, ব্যবসায়ীদের হাত থেকে বাঁচানোর জন্য গ্রামীণ কৃষকদের ঋণ দিতে হবে সরকারের মাধ্যমে। 7, পার্টি সারা ভারতবর্ষে জমিদার তন্ত্র তুলবে, শুধু বাংলাতে নয়, গোটা ভারতবর্ষে জমিদার তন্ত্র তুলে দিতে হবে।
জমিদারতন্ত্র খুব ক্ষতিকর। শক্তিশালী দল দ্বারা কেন্দ্রীয় শক্তিকে একটা শক্তিশালী সরকারে পরিণত করতে হবে নয়। দল আভ্যন্তরীণ প্রচারে নিজেকে সংযত করবে না, নিজেকে গুটিয়ে থাকবে না, গোটা ভারতবর্ষে আভ্যন্তরীণ ক্ষেত্রে দলের আদর্শ, সরকারের আদর্শ তুলে ধরবে সারা ভারতবর্ষে। শুধু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধি করবার জন্য পার্টি ভূমিকা পালন করবে। 10 10 হচ্ছে মৌলিক সংস্কারকে গুরুত্ব দিবে। দেখো, মৌলিক সংস্কার যে সমস্ত বিষয় আছে খারাপ, সেগুলিকে বাদ দিয়ে নতুন নতুন ভাবে উন্নয়ন করবার জন্য, উৎপাদনে গতি আনার জন্য, শিল্প উৎপাদনে গতি আনার জন্য, কৃষি উৎপাদনে গতি আনার জন্য, অর্থনৈতিক উন্নয়নে গতি আনার জন্য নতুন নতুন পদক্ষেপ এবং তার জন্য সংস্কারমূলক ভূমিকা রাজনৈতিক দলকে গ্রহণ করতে হবে। যাই হোক, আজকের ভিডিও এই অবধি। আমি পরবর্তীকালে সুভাষ বসুর ভিডিও দেব। আমি এরপরে আমার কাছে আবেদন এসছে আইআর এর একটা প্রশ্ন, নয়া বাস্তববাদ এবং নয়া উদারনীতিবাদের মধ্যে বিতর্ক, এটা নিয়ে আমি পরে ভিডিও দেবো। তোমরা ভিডিও ভালো করে দেখতে